নমস্তে কৃতক ভাই বলার পূর্বে বলার সম্বন্ধে কয়েকটি কথা আপনাদের সামনে উত্থাপন করি। আপনারা সকলেই জানেন মহাভারতের পাতায় কৌরব পক্ষের সঙ্গে পাণ্ডব পক্ষের পাশা খেলার প্রতিযোগিতা হয়। শকুনির জালে পরাজিত পাণ্ডব পক্ষকে দুর্যোধন 12 বছরের জন্য বনবাস এবং 1 বছরের জন্য অজ্ঞাতবাসে যাওয়ার নির্দেশ দেয়। 12 বছর বনবাসে অতিবাহিত করার পর পাণ্ডবগণ 1 বছর অজ্ঞাতবাসে কাটিয়েছিল বিরাট রাজার রাজসভায় নিজ নিজ নাম পরিবর্তন করে। যেমন যুধিষ্ঠির কঙ্কভট নাম ধারণ করেছিল, বল্লভ নাম ধারণ করেছিল ভীমসেন, বৃহন্নলা নাম ধারণ করেছিল অর্জুন এবং দ্রৌপদী তন্তুপাল নাম ধারণ করেছিল নকুল ও সহদেব। দ্রৌপদী বিরাট রাজার রানীর কেশ পরিচর্যায় নিযুক্ত ছিল শৈলশ্রী নাম ধারণ করে। সেই 1 বছরের কাহিনী আপনাদের আরো উদ্ভাসিত মহান মঞ্চে আমরা সৌরিত্বের মাধ্যমে তুলে ধরবো। তাই শুরু করতে চলেছি মহাভারতের কাহিনী অবলম্বনে রচিত স্বর্গীয় ওস্তাদ দুর্যোধন মাহাতো রচিত নির্দেশিত দিলীপ মাহাতো পরিচালিত বিনাপানি সৌরিত্য বিকাশ কেন্দ্রের সমস্ত ছৌ শিল্পী দ্বারা অভিনীত ভীম হস্তে কৃতক নিজ রাজসভার দিকে তারা করেছেন আগমন। এ ভাই পাশা খেলে কঙ্কভট নিজ রাজসভার দিকে করেছেন আগমন। ভাই
সকলেই এসে উপস্থিত হয়েছে। এখনো আসেননি রাজা বিরাট, তাই রাজা বিরাট তিনিও চলেছেন নিজ রাজসভার দিকে করেছেন আগমন। ইকে তোরে পাঠাইলে ও বনে বাড়ি বাচ্চারে, ইকে তোরে পাঠাইলে তবে কোন রাজার ইবে তারে তো আর ঘুরিস বনে এ বনে চমৎকার ভাই, ইকে তরে পাঠাইলে অবনে ইকে তরে পাঠাইলে সভার দিকে করেছেন আগমন। আর এই রাজা বিরাটের ভূমিকায় আপনাদের আরো উদ্ভাসিত মহান মঞ্চে যিনি ছৌ নৃত্য পরিবেশন করে দেখাবে সে হল স্বর্গীয় অর্থাৎ দুর্যোধন মাহাতোর ছৌ সম্প্রদায়ের পক্ষ থেকে জেলার সুনাম ধন্য ছৌ শিল্পী বিপ্লব সিং সর্দার।
বার্তা নেই তো? আমার রাজ্যের সমস্ত প্রজা নিজ নিজ বাসভবনে আনন্দের সঙ্গেই বিরাজমান করছে তো? হ্যাঁ মহারাজ, হ্যাঁ মহারাজ, আমরা সমস্ত রাজ্য পরিভ্রমণ করে এসেছি মহারাজ। আমাদের রাজ্যের সমস্ত প্রজা আনন্দে রয়েছে মহারাজ। আমাদের রাজ্যের কোথাও কোনো শান্তির সংবাদ নেই মহারাজ। আমাদের রাজ্যের সমস্ত প্রজা নিজ নিজ বাসভবনে আনন্দের সঙ্গে বিরাজমান করছে মহারাজ। কোথাও কোনো দুঃখের বার্তা নেই, কোথাও কোনো অখুশির বার্তা নেই মহারাজ। সমস্ত প্রজা নিজ নিজ বাসভবনে আনন্দের সঙ্গে বিরাজমান করছে। বাজাও বাজাও বাজাও। একই মন্ত্রী সেনাপতি সৈন্যগণ এক্ষুনি তোমরা বলে আমার রাজ্যের সমস্ত প্রজা আনন্দেই রয়েছে। তবে কোথা থেকে বেঁচে এলো নারী কণ্ঠস্বর? বাঁচাও বাঁচাও রোগে চিৎকার করে করে ডাকছে। কে সেই নারী? কিবা বিপদে পড়েছে সেই নারী। আমি যাবো সেই নারীর কাছে, দেখবো তার বিপদের কথা। বৎস রাজার দেশে কোনোদিন কোনো প্রজা অখুশি হয়নি, আজ হবে। আমি যাবো সেই নারীর কাছে, দেখবো তার বিপদের কথা। বাঁচাও আপনি তো নিজেও চোখে দেখলেন মহারাজ, কিছু কিভাবে আমাকে অপমানিত কলঙ্কিত করার চেষ্টা করেছে মহারাজ। এই অপমানের জন্য কৃষককে আপনি দণ্ড দিন মহারাজ। এই অপমানের জন্য কৃষককে আপনি দণ্ড দিন। শোনো শোনো সৈরন্ধ্রী, কৃষকের এই ভুলের জন্য কৃষককে তুমি ক্ষমা করে দাও সৈরন্ধ্রী। ক্ষমাই হলো জীবনের মূল ধর্ম, ক্ষমাই হলো জীবনের মূল কর্ম। কৃষককে তুমি ক্ষমা করে দাও সৈরন্ধ্রী। না, কৃষককে আমি কিছুতেই ক্ষমা করতে পারবো না। কৃষক যেভাবে আমাকে অপমানিত কলঙ্কিত করার চেষ্টা করেছে, তাকে আমি কিছুতেই ক্ষমা করতে পারবো না। আমারও পঞ্চ গান্ধর্ব স্বামী রয়েছে। এই অপমানের প্রতিশোধ আমি অবশ্যই নেব। এই অপমানের প্রতিশোধ আমি অবশ্যই নেব। অপমানের প্রতিশোধ নেবে। আমি তো প্রথমেই বলেছি এই বিরাট রাজা রাজসভায় কৃতকর্তী আঙুল তোলার মতো কোনো যোদ্ধা নেই সৈরন্ধ্রী। এই বিরাট রাজা রাজসভায় কৃতকর্তী আঙুল তোলার মতো কোনো যোদ্ধা নেই। শোনো শোনো সৈরন্ধ্রী, তোমার রূপ ও যৌবনে আমি যখন মোহিত হয়েছি সৈরন্ধ্রী, তখন এক না একদিন নিশ্চয়ই আমি তোমাকে আপন করে পাবো সৈরন্ধ্রী। আজ আমি এই সভা মাঝ থেকে খালি হাতেই ফিরে গেলাম সৈরন্ধ্রী, কিন্তু কথাটা যেন মনে থাকে সৈরন্ধ্রী। এক না একদিন নিশ্চয়ই আমি তোমাকে আপন করে পাবো সৈরন্ধ্রী। এক না একদিন নিশ্চয়ই আমি তোমাকে আপন করে পাবো, কথাটা যেন মনে থাকে। আজ আমি এই সভা মাঝ থেকে খালি হাতেই ফিরে গেলাম সৈরন্ধ্রী, কথাটা যেন মনে থাকে। এখনো কি আপনি চুপ করে থাকবেন মহারাজ? আপনার চোখের সামনে একজন অবলা নারীকে এভাবে অপমানিত কলঙ্কিত হতে হচ্ছে। প্রজা হল রাজার কাছে পুত্র সম। প্রজার সুখে দুঃখে বিপদে আপদে রাজার সাহায্যের হাত বাড়িয়ে দেয়। আমি আপনার রাজ্যের একজন প্রজার সম মহারাজ। আমার বিপদের দিনে আপনি যদি এগিয়ে না আসেন, আমি কোথায় যাব? কার কাছে গিয়ে বলবো আমার বিপদের কথা? ও বুঝতে পেরেছি।
মহারাজ, আপনি যখন আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তখন আমি বুঝতে পেরেছি আপনিও ধৃতরাষ্ট্রের মতো স্নেহ মধ্যে অন্ধ হয়ে রয়েছেন মহারাজ। তাই তো কৃতজ্ঞকে দণ্ড দেওয়ার মতো ক্ষমতা আপনার নেই মহারাজ। কৃতজ্ঞকে আপনি যখন দণ্ড দিলেন না মহারাজ, তখন আমারও পঞ্চ গান্ধর্ব স্বামী রয়েছে মহারাজ। তাই তো আজ আমি এই সভা মাঝে প্রতিজ্ঞা করে গেলাম মহারাজ, সাক্ষী থাকো চন্দ্র সূর্য, সাক্ষী থাকো ৩৬ কোটি দেবতা, এই সভা মাঝে আমি প্রতিজ্ঞা করে গেলাম মহারাজ, আগামীকালে সূর্য উদয় হয় কৃষক দেখবে, নতুবা আমি দেখবো মহারাজ। আগামীকালের সূর্য উদয় হয় কৃষক দেখবে, নতুবা আমি দেখবো মহারাজ। আগামীকালের সূর্য উদয় হয় কৃষক দেখবে, নতুবা আমি দেখবো মহারাজ। রাজা বিরাট ও তার মন্ত্রী সেনাপতি সৈন্যগণ সকলেই নিজ নিজ আলোয় ফিরে গেলেন। আর ওদিকে বিরাট রাজা রাজসভায় দ্বিতীয় পাণ্ডব ভীমসেন বল্লভ নাম ধারণ করে রন্ধন কার্যে নিযুক্ত ছিল। সেই ভীমসেন চলেছেন তার রন্ধনশালার দিকে। পাণ্ডব ভীমসেন বল্লভ নাম ধারণ করে বিরাট রাজা কার্যে রন্ধন কার্যে নিযুক্ত ছিল। আর এই ভীমসেনের ভূমিকায় আপনাদের আলো উদ্ভাসিত মহান মঞ্চে যিনি সৌন্দর্য পরিবেশন করে দেখাবেন সে হল স্বর্গীয় দুর্যোধন মাতর ছৌ সম্প্রদায়ের পক্ষ থেকে এক তরুণ ছৌ শিল্পী রাজীব কুমার বেদিয়া।
ওগো আমার স্বামী দেবতা, তুমি কি রয়েছে এই রন্ধনশালায়? ওগো স্বামী দেবতা, তুমি কি রয়েছে এই রন্ধনশালায়? তুমি কি শুনতে পাচ্ছ আমার এই করুণ আর্তনাদ? কে ডাকে মরে? এই রন্ধনশালায় নারী কণ্ঠস্বর ভেসে এলো, মনে হচ্ছে কোন চির পরিচিত চেনা নারীর কণ্ঠস্বর। কে সেই নারী? কিবা বিপদে পড়েছে সেই নারী? আমি যাব সেই নারীর কাছে। আমি হলাম হস্তিনাপুরের যুবরাজ। আমরা কোনোদিন কারো বিপদে পিছপা হয়নি, আজও হব না। আমি যাব সেই নারীর কাছে, দেখবো তার বিপদের কথা। কে সেই নারী? কিবা হেতু এসেছে এই রন্ধনশালায়? একই শৈলদ্রী, হঠাৎ করে তুমি রন্ধনশালায় কেন এসেছো শৈলদ্রী? ফিরে যাও, ফিরে যাও শৈলদ্রী। এই রন্ধনশালায় যদি তোমাকে কেউ দেখতে পায় তাহলে আমাদের অজ্ঞাত ভাষা হবে না শৈলদ্রী। আমাদেরকে পুনরায় ফিরে যাও এই রন্ধনশালা থেকে। আমি যে ফিরে যেতে আসিনি, আমি যে এসেছি আমার অপমানের কথা জানাতে। তুমি কি জানো না কিভাবে আমাকে সবার মাঝে অপমানিত কলঙ্কিত করার চেষ্টা করেছে? আমি সব জানি শৈলদ্রী, আমি সব জানি। কালকে আমি সবার মাঝে কৃতজ্ঞ বলতো উপরে ছেড়ে দিতাম যদি আমার নাম তোমার দাদার কথাই শুনলে, আমার কথা একবারও শুনলে না। তোমার দাদা তো কেবল মাত্র পাঁচা ফেলতে জানে আর ক্ষমা করতে জানে, এছাড়া তোমার দাদা আর কি জানে? শোনো, দাদার কথা মতো আমাদেরকে থাকতে হয়, দাদার কথা মতো আমাদেরকে চলতে হয়। আমি তোমার কথা দিচ্ছি শৈলদ্রী, আমাদের অজ্ঞাত মার করতে হোক, তারপর বলতো আমি অপেক্ষা করতে পারবো না। আমি যে প্রতিজ্ঞা করেছি আগামীকালের সূর্য উদয় হয় নতুবা আমি দেখো এ তুমি কি করেছো শৈলদ্রী। তোমার এই প্রতিজ্ঞা যে আমি কিছুতেই পূর্ণ করতে পারবো না শৈলদ্রী, তোমার এই প্রতিজ্ঞা যে আমি কিছুতেই পূর্ণ করতে পারবো না। কোন প্রতিজ্ঞা তুমি আমার পূর্ণ করেছো? হস্তিনাপুরে যেদিন দুঃশাসন আমার বস্ত্র হরণ করেছিল সেদিনও তো আমি প্রতিজ্ঞা করেছিলাম দুঃশাসনের রক্ত দিয়ে আমি আমার এই কেস ধৌত করবো। তাই তো আজও আমার এই কেস খোলা রয়েছে, এখনো এই কেস বন্ধন করিনি। সেই প্রতিজ্ঞাও তুমি পূর্ণ করনি। আর এই প্রতিজ্ঞাও যদি তুমি পূর্ণ না করো তাহলে আমি আর কোন লজ্জায় বেঁচে থাকবো? আমি ওই তো আত্মহত্যার পথ বেঁচে যাবো। না শৈলদ্রী, আত্মহত্যার কথা তুমি মুখে আনবে না শৈলদ্রী। আত্মহত্যা মহাপাপ শৈলদ্রী, আত্মহত্যা কাপুরুষের কর্ম শৈলদ্রী। আত্মহত্যার কথা তুমি মুখে আনবে না শৈলদ্রী। আমি তো তোমায় কথা দিলাম শৈলদ্রী, আমরা কাপুরুষ নয় শৈলদ্রী। আমি তোমায় কথা দিলাম আমাদের অজ্ঞাত মাস পূর্ণ হোক, তারপর তোমার অপমানের প্রতিশোধ নেব এই অভাগীর ভাঙা কপালে কি তুমি দুঃখ ছাড়া কোনদিন লিখতে না থাকো? এই অভাগীর ভাঙা কপালে কি দুঃখ ছাড়া সুখ কোনদিন জুটবে না? ধীরে এই দুঃখ সর্বদা
যার রাজ্যে করেছি আগমন আর কিছু কামাই ইহাতে ভবে ই রাজ্য সভায় ই করিল এভাবে কেঁদে কেঁদে তুমি আমায় আর দুর্বল করো না সৈরথী। আমি তো তোমায় কথা দিলাম সৈরথী, আমাদের অজ্ঞাত মাস পূর্ণ হোক, তারপর তোমার অপমানের প্রতিশোধ আমি নিশ্চয় নেব সৈরথী, তারপর তোমার অপমানের প্রতিশোধ আমি নিশ্চয় নেব। ওগো নিষ্ঠুর বিধাতা, ওগো দয়ার ঠাকুর, কত আশা কত স্বপ্ন নিয়ে আমি বদ্ধ স্বামীকে আপন করেছিলাম। আমি ভেবেছিলাম আমি হস্তিনাপুরের রাজরানী হব, কিন্তু কি পেলাম জীবনে আমি? দুঃখ ছাড়া চোখকে ওই অভাগীর কপালে জন্ম জন্মান্তর জুটবে না ঠাকুর। দুঃখ ছাড়া চোখকে ওই অভাগীর কপালে জন্ম জন্মান্তরেও জুটবে না। এই জন্ম দুঃখী কপালে পড়া দয়া আমি একজন এই জন্ম দুঃখী কপালে পড়া দয়া আমি একজন ওই আমার এই দুঃখে দুঃখে এই জন্য আর কত কাঁদবে তুমি? এই তোকে এই জন্ম দুঃখী কপালে পোড়া দয়া আমি কি জানা ওরে দিদি আমার তোমার চোখে জল দেখতে আমি তুমি আমাকে আর তুমি আমাকে আমি তো তোমায় শিশুকালে মারা গেল গর্ভে থাকতে পিতা বলল গুরু দেখা পেলাম না আমার শিশুকালে মারা গেল
দয়াল ঠাকুর, বড় জনক বলে যদি কিছু থাকে ঠাকুর, তবে আমি তব চরণে বড় জনে বিনতি করে বলি ঠাকুর, তুমি আমাকে আর নারী জন্ম দিও না ঠাকুর। নারী জন্ম বড়ই দুঃখের, নারী জন্ম বড়ই কষ্টের, আমি যে আর এই নারী জন্ম সহ্য করতে পারবো না ঠাকুর। বড় জন্মে তুমি আমাকে আর নারী জন্ম দিও না ঠাকুর। পাখি জন্ম দিও দয়া, রাত্রিবেলায় নৃত্যশালায় গোপনে তারা দুজনে মিলিত হবে। আর এদিকে পূর্ব পরিকল্পিত অনুসারে পূর্বে থেকে নৃত্যশালায় ভীমসেন ছিলেন লুকিয়ে, আর ওদিক থেকে উন্মত্ত অবস্থায় ছুটে আসছেন কৃষক শৈলন্দ্রীকে পাওয়ার আশায়।
তোমার মধুর কণ্ঠস্বর ভেসে আসছে আমার কর্ণমুহরে। আমি যে আরো উন্মত্ত, আরো পাগল হয়ে যাচ্ছি শৈলশ্রী। তোমার রূপ ও যৌবনে আমি যেভাবে পাগল হয়েছি শৈলশ্রী, তুমি তো আমায় কথা দিয়েছিলে নৃত্যশালায় রাত্রিবেলায় আমরা গোপনে দুজনে মিলিত হব। পঞ্চগান্ধর্ব স্বামী হয়ে তুমি আমার সঙ্গে মিলিত হতে পারছো না। আমি তোমায় কথা দিচ্ছি শৈলশ্রী, আমি তোমায় কথা দিচ্ছি শৈলশ্রী, আমি তোমাকে রাজ রানী করে রাখবো শৈলশ্রী। আর তোমার পঞ্চগান্ধর্ব স্বামীর ভয় নেই শৈলশ্রী। এসো এসো শৈলশ্রী, আমার হৃদয় বক্ষে ধরা দিয়ে আমার উত্তপ্ত হৃদয়কে তুমি শান্ত করো। আসবে না, আসবে না শৈলশ্রী। তোমাকে তুমি আমায় মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলে শৈলশ্রী। না 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 শৈলশ্রী, তোমার চোখের চাউনি মুখের ভাষা আমি বুঝতে পেরেছি শৈলশ্রী। তুমি পঞ্চ স্বামীকে নিয়ে সুখে নাও শৈলশ্রী। এসো এসো শৈলশ্রী, আমার হৃদয় বক্ষে ধরা দিয়ে আমার উত্তপ্ত হৃদয়কে তুমি শান্ত করো। আসবে না, আসবে না শৈলশ্রী। একই শৈলশ্রী, তুমি এভাবে এখানে লুকে রয়েছো কেন শৈলশ্রী? তুমি যখন আসবে না শৈলশ্রী, আমি যে তোমার বিহনে আর এক মুহূর্ত থাকতে পারছি না শৈলশ্রী। আমি নিজেই যাবো শৈলশ্রী তোমার কাছে। আমি আসছি শৈলশ্রী। তুমি হঠাৎ করে রন্ধনশালা ছেড়ে নৃত্যশালায় কেন এসেছো বল্লভ? এই নৃত্যশালায় তো বৃহন্নালা থাকার কথা, এখানে বৃহন্নালা উত্তরাকে নৃত্য চিত্রে। তবে তুমি কেন এসেছো বল্লভ? এখনো কি তুমি আমাকে চিনতে পারলে না কি? এখনো কি তুমি আমাকে চিনতে পারলে না আমি কে? ও বুঝতে পেরেছি, তোমার বলে বলিয়ান ওই শৈলশ্রীর প্রতিজ্ঞা করেছে আগামীকালে সূর্য উদয় আমি দেখবো না। ঠিক আছে বল্লভ, আমাকে যেতে দাও, অস্তমায় অস্ত নিয়ে আসতে দাও। তারপর দেখি তুমি কত শক্তি ধরো। না না কিছু, আজকের রাত্রিতে আমি তোমাকে কিছুতেই এই নৃত্যশালা থেকে বাইরে যেতে দেব না। আজকের রাত্রিতে এই নৃত্যশালাতেই তোমার শেষ রাত্রি কিছু। আজকের রাত্রিতে নৃত্যশালাতেই তোমার শেষ রাত্রি। Bye.
তুমি কাকে স্পর্শ করেছ? তুমি আগুনে হাত দিয়েছ কৃষ্ণ, তুমি আগুনে হাত দিয়েছ। কোথায় কোথায় রয়েছে চৈরন্ধ্রী? নৃত্যশালায় এসে দেখে যাও, তোমার প্রতিজ্ঞা আমি পূর্ণ করেছি চৈরন্ধ্রী, তোমার প্রতিজ্ঞা আমি পূর্ণ করেছি চৈরন্ধ্রী। নৃত্যশালায় এসে দেখে যাও, আগামীকালের সূর্য উদয় কিচক আর দেখবে না চৈরন্ধ্রী, আসবে না, আসবে না চৈরন্ধ্রী। তুমি অভিমান করে আমার কাছ থেকে চলে গেছো। শোনো চৈরন্ধ্রী, আমাদের যেদিন অজ্ঞাত মাস পূর্ণ হবে, যেদিন আমরা ফিরে যাবো হস্তিনাপুরে, যেদিন দুঃশাসনের রক্ত দিয়ে আমি তোমার কেস দৌত করবো চৈরন্ধ্রী, দুঃশাসনের রক্ত দিয়ে আমি তোমার কেস দৌত করবো। আমি আসছি চৈরন্ধ্রী। তুই তো ডাক্তারি নাকি পড়লে গেলাম, শুন দেখো দেখো দেখো, আমাদের সেনাপতি বাচ্চা আছে না, বললো দেখো, কোন তো বুঝতে পারছি না কেমন ডাক্তারি পড়লে। ঘুষ দিয়ে ডাক্তারি পাস করলে, দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখতে ওই কানে লাগাবারটা নাই কেন, ওই জন্য বুঝতে পারছি না। ওই দেখ না, ভালো করে দেখ, ভালো করে দেখ, একদম ফুটরো টুম হয়ে গেল রে। এই জন্য বলি, বুঝলে না, টুকু অর্ধেক রামায়ণ পড়বে, শুধু ডাক্তারি পড়লেই হবে না, টুকু অর্ধেক রামায়ণ পড়বে। দেখেছিলিস না রামায়ণে পরের বউ সীতাকে ভাজতে যায়, রাবণের ডিপা শূন্য হয়ে যায়। ওই জন্য বলি, সব করবে, পরের বহুর দিকে ভালিস না। যেমন কর্ম তেমন ফল। পরের বহুর দিকে যদি ভাইলেছি, দাদা দিনে জীবনটা চলে যাবে। সেটা উঠা 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 উঠা, দিলে দেখে ওই গাড়াটা দিকে ঢুকাই দিব, লেগে চল চল, থাকলে বাসা তো আর দেরি করিস না, চল চল চল, উঠা উঠা উঠা, একদম দেরি করিস না, চল। বলো হরি হরি, বলো বলো হরি হরি, বলো বলো হরি হরি, বলো বলো হরি হরি, বলো